আমাদের গত ১.৫ বছরে আমরা যে লসটা করেছি এবং যে চ্যালেঞ্জিং পিরিয়ডটা আমরা পার করতেছি এখনও, সে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে গার্মেন্টস শিল্প কিন্তু হামাগুড়ি খাচ্ছে এখন। আমরা এই পর্যায়ে ছিলাম না। ব্যবসা বান্ধব দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য যে একটা গণতান্ত্রিক ভোটের সরকার দরকার, জনগণের সরকার দরকার, সেটাও বিএনপিকে দাবি করে আদায় করতে হয়েছে। ম্যাডামের যে অবদান বাংলাদেশের এবং ব্যবসা বাণিজ্যের, এই যে জাতীয়বাদী বিএনপি দল যে ৯১ সাল আসার পরে, বিশেষ করে ২০০৩-এ আমরা আরও বেশি ব্যবসা বাণিজ্যকে প্রসার করার সুযোগ পেয়েছি এই বিএনপির হাত ধরে। দেশের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তারেক রহমান প্রণীত ৩১ দফার মধ্যে রয়েই আছে। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নাগরিকের নিয়মিত আয়োজন বলা না বলা অনুষ্ঠানে। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সাম্প্রতিক নানা প্রসঙ্গ নিয়ে আলাপ করে থাকি, আর আপনাদের সঙ্গে আছি আমি সাইদ আরমান। দর্শক, সব ঠিক থাকলে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনের মাধ্যমে বিদায় নিচ্ছে অন্তর্বর্তী সরকার। এই ১.৫ বছরের শাসন আমলে সরকার অনেকটাই ব্যর্থতার পরিচয় দিয়েছেন বলে অনেক মানুষই মনে করছে। ফলে নতুন নির্বাচিত সরকারকে জঞ্জাল পরিষ্কার করতে অনেকটা বেগ পেতে হবে। আমরা সেসব বিষয় নিয়ে আজ আলাপ করব। আমার সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন দুইজন। রয়েছেন মোহাম্মদ শাহিন রহমান, তিনি এনএসকিউ এর ব্যবস্থাপনা পরিচালক, এবং রয়েছেন মোর্তাজুল করিম বাদরু, তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহসভাপতি। আপনাদের দুইজনকে আমার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আলোচনাটা আমি শাহিন রহমানকে দিয়ে একটু শুরু করতে চাই। আমি যেটি শুরুতে বলছিলাম যে সরকারের অন্তর্বর্তী সরকার তো ১.৫ বছর শেষ এবং নির্বাচন দিয়ে সরকার বিদায় নেবে। আপনি যেহেতু একটু ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, একটু ছোট করে বলবেন যে এই ১.৫ বছরটা আসলে ব্যবসা বাণিজ্যের পরিবেশ কেমন গেল? অনেকেই বলছেন, অনেক ব্যবসায়ী আমাকে বলছেন যে সরকারের সঙ্গে ব্যবসায়ীদের একটা দূরত্ব ছিল, সরকার ব্যবসা বাণিজ্যে অনেকটা উল্টো পথে হেঁটেছে। ধন্যবাদ আপনাকে। শুরুতে আমি যেহেতু ব্যবসা বান্ধব পরিবেশ গত ১.৫ বছরে আমরা পাইনি সত্যিকার অর্থে। আমরা গার্মেন্টস ব্যবসায়ী, আমার নিজস্ব যেহেতু গার্মেন্টস প্রতিষ্ঠান আছে, আমাদের বাইং হাউসও আছে আমার। সো আমরা আমাদের গত ১.৫ বছরে আমরা যে লসটা করেছি এবং যে চ্যালেঞ্জিং পিরিয়ডটা আমরা পার করতেছি এখনও, সে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার মাধ্যমে গার্মেন্টস শিল্প কিন্তু হামাগুড়ি খাচ্ছে এখন। আমরা এই পর্যায়ে ছিলাম না, আমরা অনেক উপরে ছিলাম। পেশি সরকার যাওয়ার পরে অর্থনীতি একেবারে যে ভঙ্গুর অবস্থা, ব্যাংকগুলো থেকে যে ব্যাংক আমাদেরকে সাপোর্ট দেয়, সেই ব্যাংক একেবারে অর্থনীতি নাই। সমস্ত টাকা তারা যেভাবে হোক এখান থেকে পাচার করে নিয়ে গেছে বিগত সরকার। কিন্তু আমি বলবো আমাদের যে প্রত্যাশা আগামী সরকার হবে বাংলাদেশের সরকার এবং জাতীয়বাদের সরকার, দেশের অর্থনীতিবাদ মুক্ত করবে। এই গার্মেন্টস শিল্পটা আপনারা জানেন যে আমাদের গার্মেন্টস শিল্পটা অনেক দিন আগে থেকেই এটা বাংলাদেশের বেশ সুনামের সাথে আগাচ্ছিল। গত কিছুদিন যাবৎ আমরা কিন্তু খুব সংখ্যার মধ্যে পড়ছি। সেটা এই গার্মেন্টস শিল্পের আমরা ব্যাক টু বিগেলসিটা আমাদের দেশনেত্রী এবং খালেদা জিয়ার মাধ্যমে উনি এটাকে প্রথম আমাদের এই সুবিধাটা দিয়েছেন। এর মাধ্যমে কিন্তু গার্মেন্টস শিল্পের ব্যাপক উন্নতি হয়েছে। আমরা কিন্তু এই ইয়েটা আমরা আগে কখনো পাইনি। বন্ড যেটা ম্যাডাম খালেদা প্রথম আইসেই চালু করলেন, যে বর্তমান দশ আমরা আশা করব আগে ১২ই নির্বাচন একটা সুষ্ঠু নির্বাচন হবে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে। মানুষ ভোট দিয়ে আমার জাতীয়বাদী শক্তি যদি নির্বাচিত হয়ে জনগণের ভোটের মাধ্যমে, আমি আশা করব একটা এই ভঙ্গুর অবস্থা যেটা বর্তমান সরকার ১.৫ বছরে যে ধ্বংস করেছে ব্যবসাকে, সেটা থেকে আমরা উত্তোলন করতে পারবো। মোর্তাজুল করিম, আপনার কাছে একটু জানতে চাই, আমি তো ব্যবসা বাণিজ্যের পরিবেশের কথা আমরা শুনলাম, একটু আপনার কাছে, আপনি যেহেতু রাজনীতির অঙ্গনের মানুষ, একটু বলবেন যে এই সময়টা আসলে দেশের সার্বিক পরিস্থিতি যদি আমরা বলি, গত ১.৫ বছরে বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি আমরা দেখেছি, অনেক জায়গায় রাজনৈতিক হত্যাকাণ্ড দেখেছি, অনেক এখনও থেমে নেই। একটু বলবেন যে আপনি সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এই সময়টায় কেমন দেখলেন? আপনার মাধ্যমে, নাগরিক টিভির মাধ্যমে যারা দেখবেন তাদেরকেও ধন্যবাদ, এবং আমার ব্যবসায়ী ছোট ভাই শাহিন রহমান সাহেবকে ধন্যবাদ। আসলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বলতে গেলে, যেহেতু আমি রাজনীতির মানুষ, অনেক লম্বা কথা বলতে হয়। আমি এতটুকু বুঝি, দীর্ঘ ১৭টি বছর এই দেশের মানুষ যে এটা সুশাসন, জনগণের ক্ষমতায়ন, সংবাদপত্রের স্বাধীনতা এবং আপনাদের টিভির স্বাধীনতা যদি বলি, অর্থাৎ জনগণের সরকার জনগণের মাধ্যমে পরিচালিত হবে, জনগণের ভোটে পরিচালিত হবে এবং দেশে একটা সুশাসন থাকবে,
সেই পরিবেশটা ছিল না। আর যার কারণেই 17টি বছর এই দেশের মানুষকে আন্দোলন সংগ্রাম করতে হয়েছে। এই আন্দোলন করতে গিয়ে আমাদের দেশনেত্রী উনি বিনা দোষে বিনা অপরাধে কারাবরণ করলেন এবং মৃত্যুর পথযাত্রীও হলেন, এবং অবশেষে প্রায় এক মাস হয়ে গেল উনি আমাদের মাঝ থেকে চলে গেলেন। আমাদের নেতা তারেক রহমান, তাকেও বিনা অপরাধে জেল খাটতে হলো, দেশ ত্যাগ করতে বাধ্য করা হলো। ঠিক তেমনিভাবে আমাদের সিনিয়র থেকে তৃণমূল পর্যন্ত কোনো নেতাকর্মী মামলা হামলা মোকদ্দমা থেকে রেহাই ছিল না। শত শত নেতাকর্মী গুম হয়েছে, খুন হয়েছে, লক্ষ লক্ষ নেতাকর্মী কারাগারে যাওয়া আসার মধ্যে ছিল। এই যে দীর্ঘ সংগ্রাম, যে একটা সুন্দর বাংলাদেশ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ, এই প্রত্যাশা নিয়ে এই 5ই আগস্ট যে ছাত্র গণ অভ্যুত্থানটা হয়ে গেল, এতগুলা রক্তের বিনিময়ে, ত্যাগেরই বিনিময়ে, আমাদের দলীয় নেতাকর্মীদের ত্যাগ, ছাত্রদের ত্যাগ, যে অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে প্রত্যাশা করেছিলাম সেটা কিন্তু হয়নি। কিন্তু আমরা কিন্তু আমাদের নেতার নির্দেশ পালন করেছি, অর্থাৎ বিএনপি কোনো প্রতিশোধ পরায়ণতায় কখনো বাংলাদেশের কোনো স্থানে নামে নাই। তারপরেও দেখলাম আইন শৃঙ্খলার অবনতি, গুম, খুন এবং রাহাজানি, চাঁদাবাজি, কোনো কিছুই কিন্তু বন্ধ থাকে নাই। সর্বোপরি নির্বাচন নিয়েও কিন্তু এই সরকারের, বর্তমান সরকারের একটা টাল বাহানা ছিল, বা জনগণের চাহিদার জন্য, দেশের প্রয়োজনে একটা গণতান্ত্রিক সরকার দরকার। এই যে পাশে ব্যবসায়ী আছেন, ব্যবসা বান্ধব দেশের জন্য, দেশের অর্থনীতির জন্য যে একটা গণতান্ত্রিক ভোটের সরকার দরকার, জনগণের সরকার দরকার, সেটাও বিএনপিকে দাবি করে আদায় করতে হয়েছে। সর্বোপরি আমরা এই 1.5 বছর ভালো সময়ের মধ্যে ছিলাম না। তা আশা করি আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। অবশ্যই দেশ আবার রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াবে। আপনারা দুইজনই বেগম খালেদা জিয়ার প্রসঙ্গ টানছিলেন। 20 ডিসেম্বর তিনি জীবনে পরম সত্য মেনে নিয়ে বিদায় নিয়েছেন। তো একটু বলবেন শাহীন রহমান, যে আপনি কিছুটা ইঙ্গিত করছিলেন যে বাংলাদেশের অর্থনীতি, ব্যবসা বাণিজ্যে বেগম খালেদা জিয়ার অবদানের কথা, একটু আরেকটু বিস্তারিত আপনার কাছে জানতে চাই আসলে, যে ব্যবসা বাণিজ্যে পরিবেশ উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদানটা কীভাবে দেখেন? দেখুন, যখন 90 সালে স্বৈরাচার পতন হয় এরশাদের, যখন জনগণের ভোটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করেন, তখন বেগম খালেদা জিয়া দেশনেত্রী, উনি ছিলেন দেশের জনগণ বান্ধব, ব্যবসা বান্ধব। উনি কিন্তু তখনই একটা ভীষণ যে গার্মেন্টসের জন্য যে ইয়াটা চালু করলেন, ব্যাক টু ব্যাক ফ্যাসিলিটি, এটা কিন্তু আগে ছিল না। উনি বুঝতে পারছিলেন যে গার্মেন্টস কিন্তু আমরা দেখতেছি 91 সাল থেকে আমরা কিন্তু উন্নতি হচ্ছিলাম, এবং আমরা 2005-2010 পর্যন্ত আমরা খুব ভালো পজিশনে যাচ্ছিলাম। এই 91 সাল থেকে আমরা আসলে ওনার ভীষণটা গার্মেন্টস ব্যবসা বান্ধব ছিলেন। উনি ছিলেন দেশপ্রেমিক। উনি কিন্তু ওনার কথাই বলছেন যে ওনার কোনো বিদেশে কোনো জায়গা নেই। আপনারা দেখছেন তার প্রমাণ, উনি মৃত্যু দিয়ে প্রমাণ করলেন। এটা কিন্তু আমি বলবো ওনার মৃত্যুটা হয়েছে স্বাভাবিক মৃত্যু না, এটা আমরা এটা স্বাভাবিকভাবে মেনে নিতে পারি না, যেহেতু উনি আমাদের দেশনেত্রী, সবার মা, আমাদের নিজেরও। আমার একটা কথা মনে পড়ে ওনার, আমাদের একটা স্মৃতিতে আছে, যেটা আমি আসলে রাজনীতির সাথে জড়িত ছিলাম। আমি ঢাকা কলেজে ছাত্রদল করতাম, আমি যুব দলের সদস্য ছিলাম। তা আমি ম্যাডাম যখন আলিয়া মাদ্রাসাটা হাজিরা দিতে যাইতেন প্রায় সময়, তা আমাদের একটা পয়েন্ট থাকতো, এখানে সাইফুল আলম নীরব তখন যুব দলের সভাপতি, উনি সিনিয়র সভাপতি ছিলেন, ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন ভাদ্রু ভাই। তা আমাদের বিভিন্ন, তখন আমি ব্যবসা করি, বাট আমি ঢাকা কলেজে ব্যবসা করার পরও আমি মাঝে মধ্যে ম্যাডামের মিছিলটা আমি যাইতাম, ভালো লাগা থেকে ওনার, শুধু ম্যাডামের জন্য, এটা আমাদের আন্তরিকভাবে। ওই সময় আমাকে পুলিশ পিছন থেকে ধরে নেওয়া যায়, বেল্টে যেভাবে আপনারা জানেন যে ধরলে আর ছাড়ে না, আর পড়ল না। তো বিজেপি থেকে, আমি যেহেতু বিজেপি মেম্বার, আমাকে বিজেপি থেকে তারা দীর্ঘক্ষণ আটকানোর পরও আমাকে নিয়ে যায়, বাট অন্যান্য যুব দলের কর্মীরা গ্রেফতার। এরপর কিছুদিন আমরা ম্যাডামের সাথে গুলশান অফিসে দেখা করতে যাই। ওই সময়টাই আমরা যখন সিঁড়িতে দাঁড়ানো ছিলাম, তখন দায়িত্বে ছিলেন শিমুল বিশ্বাস, ম্যাডামের বিশেষ সহকারী, এবং মারুফ কামাল ছিলেন। তো আমরা নিচে সিঁড়িতে অপেক্ষা করতেছি, ম্যাডাম আসবে, গাড়ি থেকে নামবে। ম্যাডাম তখনও খুব বেশি যে না, তা না, পিছনে গরম পানির সেকটা থাকতো। তো আমরা এটা খুব দেখতাম যে আসলে খুব কষ্ট করতো। ম্যাডাম নাইমেই বলল, এই ছেলে তোমরা এখানে কেন দাঁড়িয়ে আসো, উপরে আসো। এই কথাটা আমার হৃদয়ে খুব
মানে লাগছে যে আমাদেরকে নিচে দ্বারা রাখছে, ম্যাডাম এটা সহ্য করতে পারে। ম্যাডাম জানে যে আমাদেরকে আমরা জেল খাটছি, আমরা নির্যাতিত, তারপর ম্যাডাম বলছে তোমরা উপরে আসো। আমি এটা কখনো বলবো না। তো যে ম্যাডামের যে অবদান বাংলাদেশের এবং ব্যবসা বাণিজ্যের, এটা আসলে ভোলার মতো না। আমাদের ব্যবসা আজকে যে আমি যে গার্মেন্টস ব্যবসায়ী হয়েছি, আমি বলবো ওনার অনুপ্রেরণা আছে আমার। ওনার অনুপ্রেরণা থেকে আমি একজন ব্যবসায়ী হয়েছি। আমি শিল্প কারখানা তৈরি করার যে পরিকল্পনা করতেছি, ওইখানে এই যে জাতীয়বাদী বিএনপি দল যে 91 সাল আসার পরে, বিশেষ করে 2003-এ আমরা আরও বেশি ব্যবসা বাণিজ্যকে প্রসার করার সুযোগ পেয়েছি এই বিএনপির হাত ধরে। তো আমি বলব 2001 সালে বিএনপি যখন গভর্নমেন্ট ফর্ম করে 2001 থেকে আরও আমরা ব্যবসা বাণিজ্যটা সম্প্রসারণ হয়। যেটা এরা আসলে আমরা ওনার কাছ থেকে অনেক বেশি চাওয়ার চেয়ে বেশি পেয়েছি। আল্লাহ দেশনেত্রীকে জান্নাতবাসী করুক, এটা আমাদের দোয়া কামনা থাকে। আচ্ছা, আপনি তো বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি তথ্যচিত্র নির্মাণ করেছেন, আমরা সেটি একটু দর্শকদের দেখাতে চাই। সুপ্রিয় দর্শক, বেগম খালেদা জিয়ার জীবন দর্শন নিয়ে একটি তথ্যচিত্র আপনাদেরকে দেখাতে চাই, চলুন দেখে আসি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সব কিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বেগম খালেদা জিয়ার নাম উচ্চারিত হলে এক ধরনের অদম্য শক্তির উপস্থিতি অনুভব করা যায়। তিনি কেবল একটি রাজনৈতিক দলের নেতৃত্বদানকারী ছিলেন না, তিনি ছিলেন একটি যুগের প্রতিচ্ছবি, সংগ্রামের প্রতীক এবং ভিন্ন ধারার রাজনৈতিক চর্চার এক অনন্য নাম। তার রাজনৈতিক পথ চলার গল্প মানে শুধু ক্ষমতার উত্থান পতন নয়, এটি প্রতিকূলতার বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকার দীর্ঘ অধ্যায়ের ইতিহাস। সাধারণ গৃহবধূ থেকে 3 বারের প্রধানমন্ত্রী এবং আপসীন নেত্রী হয়ে ওঠার গল্পটি যেমন অনুপ্রেরণার, তেমনি উত্থান পতনে ঘেরা। 1945 সালের 15 আগস্ট দিনাজপুরের ব্যবসায়ী ইস্কান্দার মজুমদার ও গৃহিণী তৈয়বা মজুমদারের ঘর আলো করে জন্ম নেন খালেদা খানম। ডাকনাম ছিল পুতুল। কে জানত এই শান্ত ও লাজুক স্বভাবের সেই মেয়েটি একদিন কোটি মানুষের ভাগ্য নির্ধারণের নেতৃত্বে দাঁড়িয়ে যাবেন। 1960 সালে তৎকালীন সেনাবাহিনীর ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। একজন গৃহিণী হিসেবে সন্তান তারেক রহমান ও আরাফাত রহমান কোকোর লালন পালনেই ব্যস্ত সময় পার করতে হতো তাকে। 1981 সালে চট্টগ্রাম সার্কিট হাউসে সংঘটিত এক সামরিক অভ্যুত্থানের সময় সেনাবাহিনীর একটি বিদ্রোহী অংশের হাতে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এই নির্মম হত্যাকাণ্ডে দেশের রাজনীতি এক গভীর সংকটে পতিত হয়। দল ও দেশের প্রয়োজনে শোককে শক্তিতে রূপান্তর করে রাজনীতিতে নামতে হয় বেগম খালেদা জিয়াকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন সঙ্গিনী হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু হলেও অল্প সময়েই তিনি নিজস্ব পরিচয়ে দৃঢ় নেতৃত্বে উঠে আসেন। We have made primary education compulsory under law. Education for girls in rural areas have been made free up to the 8th class. 80-র দশকে সামরিক শাসক এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে রাজপথে সক্রিয় হন বেগম খালেদা জিয়া। ধারাবাহিক আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে 1990 সালের গণ অভ্যুত্থানে তার নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই সময়ই তিনি নারী রাজনৈতিক নেতৃত্বের এক নতুন দিগন্তে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বাংলাদেশের মানুষ আছে এবং থাকবে ইনশাআল্লাহ, এই আমাদের বিশ্বাস। 1991 সালের নির্বাচনে জনগণের বিপুল সমর্থনে ক্ষমতায় আসেন বেগম খালেদা জিয়া। বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবেই তিনি নতুন এক অধ্যায়ের সূচনা করেন। দৃঢ় সিদ্ধান্ত, শৃঙ্খলা পরায়ণতা ও সহনশীলতা মিলিয়ে তিনি ভারসাম্যপূর্ণ নেতৃত্বের দৃষ্টান্ত স্থাপন করেন। মোট 3 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন এবং পরবর্তী রাজনৈতিক সংকট ও টানাপোড়েনেও তাকে দেখা গেছে আপসীন অবস্থানে অটল থাকতে। কিন্তু বেগম খালেদা জিয়ার জীবন কেবল ক্ষমতার স্মৃতিতে সীমাবদ্ধ নয়। কারাবাস, শারীরিক অসুস্থতা
রাজনৈতিক নিঃসঙ্গতার চাপ, এসবই তার জীবনের কঠিন অধ্যায়। অবিরাম চাপের মধ্যেও তিনি কখনো মনোবল হারাননি। আমি এর বিচারের ভার মহান আল্লাহ ও প্রিয় দেশবাসীর উপর ছেড়ে দিলাম। 30 ডিসেম্বর 2025 চির বিদায় নেন তিনি। সমাপ্ত হয় বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক দীর্ঘ অধ্যায়। বাংলার মানুষ হারায় এক উজ্জ্বল নক্ষত্র। তার জানাজায় অশ্রুসিক্ত লাখ লাখ জনতার স্মৃতি বলে দেয় তিনি কি ছিলেন এই বাংলার মানুষের কাছে। রাষ্ট্রীয় মর্যাদায় ঢাকার শেরেবাংলা নগরে স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়। তার দৃঢ়তা, ত্যাগ ও নেতৃত্বের স্মৃতি দেশের মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছে। বেগম খালেদা জিয়া কেবল একটি নাম নন, তিনি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিচল অধ্যায়। সুপ্রিয় দর্শক, আমরা বেগম খালেদা জিয়ার উপরে নির্মিত তথ্যচিত্রটি দেখলাম। মুর্তাজুল করিম, আপনার কাছে এবার একটু আসতে চাই। উনি ব্যবসা বাণিজ্যে বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্বীকার করছিলেন। আপনি বলবেন, যেহেতু বেগম খালেদা জিয়া জীবনের পরম সত্য মেনে নিয়ে বিদায় নিয়েছেন, যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে, বিএনপির নেতৃত্ব রাষ্ট্র ক্ষমতায়, তো নতুন নেতৃত্ব আসবেন, বেগম খালেদা জিয়ার একটা শূন্যতা থাকবে। একটু বলবেন যে এই যে বেগম খালেদা জিয়ার যে জীবন দর্শন, দেশপ্রেম, সেগুলো কি বিএনপির নতুন নেতৃত্ব সেটা কতটা আসলে পরিপালন করবে বা মেনে চলবে বলে মনে করেন আপনি? আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে বাংলাদেশের রাজনীতিতে যেমনিভাবে খুব অপরিহার্য একজন মহান নেত্রী ছিলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যেমন একটি নেত্রী ছিলেন, ঠিক তেমনিভাবে বাংলাদেশের অর্থনৈতিক বিনির্মাণ, বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নেওয়ার জন্য, আমি রাজনীতির পাশাপাশি আমি অর্থনীতির ছাত্র হিসেবে যেটা আমি দেখেছি যে উনি সবার আগে যে গুরুত্বটা দিয়েছিলেন যে দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে সুশাসন প্রয়োজন, তারপরে অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, কৃষি বিপ্লব। এই একজন নেত্রী, একজন প্রধানমন্ত্রী রাষ্ট্র ক্ষমতায় আসার পরে প্রতিটি ক্ষেত্রে উনি হস্তক্ষেপ করেছিলেন এবং উনি সফল হয়েছিলেন। যেমন সুশাসন যদি বলেন, 91 বিএনপি ক্ষমতায় আসার পরে এই দীর্ঘ ফেসিবাদ স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে একটা দেশের তখন ভঙ্গুর অবস্থা ছিল, লুটপাট, হানাহানি, মারামারি, তার থেকে 91 নির্বাচিত প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন, যেটা বিএনপির ম্যানিফেস্টোতে ছিল না। এই যে সংসদীয় গণতন্ত্র যে উপহারটা দিলেন বাংলাদেশের জনগণের জন্য, সেখানেই কিন্তু জনগণের ক্ষমতায়নকে উনি বৃদ্ধি করে দিয়েছেন। অর্থনৈতিক উন্নয়নের জন্য উনি যে কাজটি করেছেন, আমি অর্থনীতি ছাত্র হিসেবে একটু বুঝি যে রাষ্ট্রের অর্থনীতি এবং জনগণের অর্থনীতি, অর্থাৎ মাইক্রো ইকোনমিক্স, ম্যাক্রো ইকোনমিক্স, এই দুটোর যে সমন্বয়, ব্যক্তি পর্যায়ে মানুষের উন্নয়ন, ভাগ্যের উন্নয়ন, ঠিক তেমনিভাবে রাষ্ট্রের উন্নয়ন, দুটোর সমন্বয়ে উনি একটা অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন এবং সেটা সফল হয়েছেন। যেমন এই যে ওনাদের গার্মেন্টস শিল্পে প্রণোদনা, যেটা এই যে বন্ড, যেটা এনে কিন্তু প্রথম কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া চালু করেছিলেন। মেয়েদের বিনা বেতনে শিক্ষা, অর্থাৎ নারী জাতিকে শিক্ষিত করতে, নারীকে বাংলাদেশের অর্থনীতিতে কাজে লাগাতে হবে, শিক্ষিত জাতি হিসেবে পরিণত করতে হবে, বিনা বেতনে পড়াশোনা করা এবং এই মেয়েদেরকে বিশেষ স্টাইপেন্ডের ব্যবস্থা করা হয়েছিল উচ্চশিক্ষার জন্য। কৃষিক্ষেত্রে আমাদের বাংলাদেশের কৃষিতে বিপ্লবের জন্য তিনি এই চরাঞ্চলে আমাদের পতিত ভূমি যেখানে যেখানে পড়েছিল সেগুলোকে কাজে লাগানোর জন্য ব্যবস্থা করেছিলেন। সবচেয়ে বড় যেটা ছিল যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার পল্লীতে গ্রামে গঞ্জে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন উনি করেছিলেন। আর সামাজিক উন্নয়ন, যেটা সামাজিকভাবে আমরা পরিবেশ রক্ষা করা, দেশের মানুষের স্বাস্থ্য, তারপরে আমাদের ফ্যামিলি প্ল্যানিং, যেটা অর্থাৎ বাংলাদেশের মানুষের প্রয়োজনে, দেশের প্রয়োজনে যা দরকার তাই তিনি করেছিলেন এবং তিনি সফলও হয়েছিলেন। আপনি যে প্রশ্নটি করেছিলেন তার শূন্যতা কি পূরণ হবে? হ্যাঁ, আমরা আশাবাদী। এই কারণে আমাদের নেতা
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই সুদূরে অনেক হাজার হাজার মাইল দূরে থেকে বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছিলেন, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছিলেন, ঐক্যবদ্ধ করেছিলেন, সংঘবদ্ধ করেছিলেন। এবং এই যে 5ই আগস্ট যে লড়াইটি হয়ে গেল, অর্থাৎ ফেসিবাদের পতন হলো, সেখানে কিন্তু তারেক রহমানই মূল নেতৃত্ব দিয়েছেন। এবং আমরা আশাবাদী যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শূন্যতাটা, আমাদের নেতা আগামী 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেই নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাংলাদেশের জনগণের জন্য, ভাগ্য উন্নয়নের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য যা যা কর্মসূচিগুলি গ্রহণ করেছিলাম, আমাদের নেতা তারেক রহমান সেটা বাস্তবায়ন করবেন। এবং আমরা আশাবাদী আমরা তারেক রহমানের মাঝেই শহীদ জিয়া এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে খুঁজে পাবো। বাংলাদেশের জনগণ তাদের প্রিয় নেতাকে তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পাবে, বাংলাদেশের উন্নয়ন হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। আচ্ছা, একটু শাহিন রহমান, আপনি একটু বলবেন, আপনি আপনার বক্তব্যে বলছিলেন যে আপনি ছাত্রদলের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন, বেগম খালেদা জিয়ার সঙ্গে আন্দোলন সংগ্রাম করেছেন, জেল জুলুম কেটেছেন, কিন্তু এখন রাজনীতি থেকে দূরে। একটু বলবেন যে রাজনীতির প্রতি এই অনীহা কেন? তাহলে বেগম খালেদা জিয়াকে পছন্দ করেন কিন্তু রাজনীতিকে অপছন্দ করেন কেন? রাজনীতি অপছন্দ করি এটা বলি নাই। আমি বেগম খালেদা জিয়াকে যেহেতু মা জননী তো জননী, এটাকে পছন্দ করা বলতে কিছু নাই। তো আসলে সন্তানের মতোই, আমরা তো তার সন্তান। এটা শুধু আমাদের না, সারা বাংলাদেশেরই। আপনারা দেখতে পাইছেন 31শে জানুয়ারি যে জানাজাটা হয়েছে আমাদের মানিক মিয়া বাড়িতে, সেখানে কিন্তু স্বতঃস্ফূর্ত, এখানে কোনো দল মল নির্বিশেষে সমস্ত মানুষ কিন্তু একত্রিত হয়েছিলেন। ইভেন আপনিও সেখানে ছিলেন আমার ধারণা। তো ওইখানে কিন্তু দল ছিল না, সমস্ত বলছে যে আমাদের মা জননীকে বিদায় দিতে যাচ্ছি। গোটা দেশ ওখানে একত্রিত হয়েছিল। এখানে কিন্তু আমার যে হৃদয়ক্ষরণ হয়েছে সেটা তো আমার ব্যক্তিগত একান্তই, কারণ আমি ওনার সাথে খুব কাছে থেকে দেখতে পাইছি। সেটা হয়তো অনেকেই, আমি ধারণা হয়তো অনেকে পাই, কিন্তু আমাদের সেটা ওনাকে আমার মায়ের সম্মানটা দিয়ে রাখতে চাই। উনি আমাদের মাঝ থেকে চলে গেছে, আল্লাহ ব্যস্ত নসিব করুন, আমরা দোয়া করবো তাই উনি ব্যস্ত নসিব করুন। বেগম খালেদা জিয়া ছিলেন কিন্তু আমি বলবো বাংলাদেশের একটা আইকন। এটা আমার ডকুমেন্টারি যেটা আপনি প্রকাশ সেখানে দেখতে পাবে সবাই। অ্যাকচুয়ালি আমি রাজনীতি থেকে দূরে বলতে আমি ব্যবসা যেহেতু চলে আসে, আমার ব্যবসা গল্পটাও কিন্তু আসার গল্পটাও ডিফারেন্ট। আমি যে ঢাকা কলেজে পড়তাম, আমি ব্যবসায়ীভাবে আসি, আমি গার্মেন্টস শিল্পে, আমার জবটা অন্যটা। আমার ভগ্নিপতি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান যিনি ঢাকায়, আমার বাবা মারা যাবে, যার হাত ধরে আমি কিন্তু আসলে ঢাকা আসি। ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির, উনি ইঞ্জিনিয়ার। তার মাধ্যমে আমি আসলে, তিনি আমাকে একসময় যখন আমি ঢাকা কলেজে রাজনীতির সাথে জড়িত, বুঝেন ডাকে রাজনীতির মধ্যে অনেক কিছু হয়, দলা গ্রুপিং হয়, বাণিজ্য হয়, অনেক কিছু আছে। তো উনি আমাকে একসময় গার্মেন্টসে এক প্রকার জোর করে নিয়ে গেলেন। প্রথম দফায় আমি আবার ফিরে যাই রাজনীতিতে। আচ্ছা, একবার আমি বহিষ্কার হই, রসনারাম ম্যাডাম ছিলেন তখন প্রিন্সিপাল, অনার্স থেকে আমি ম্যানেজমেন্টে ছিলাম। তারপরে আবার উনি আবার আমাকে জোর করে বললো যে না, পরে অন্য গার্মেন্টসে নিয়ে সেটা হাতিরপুল একটা ফ্যাক্টরি। তা আমার ওখান থেকে আমার জব শুরু 99-এ। তারপর আমি চ্যালেঞ্জ হলো যে আমাকে গার্মেন্টসে আসতে হবে। বাই দি ডে আমার একটা এখানে আমি যখন ওখানে আমি সেক্রেটারি প্রার্থী ছিলাম ছাত্র দলের, সেক্রেটারি হতে পারি না। আমি রাজনীতি তো মানুষের জন্য, কল্যাণের জন্য করতে হয় না। আমি কল্যাণ যেখান থেকেই করতে পারি, আমি ব্যবসা রাজনীতি করতে পারি। আমি যদিও মাস্টার্সে পড়ি, বাট আমাকে চাকরি করতেছি স্টোরে। তো ওখান থেকে আমি আমার লাইফটা শুরু করলাম। দীর্ঘ চাকরির পরে আমি 2004-এ আমার ব্যবসার ভীষণটা শুরু হয় যে আমি নিজেই করব। আমি ব্যবসাটা শুরু করি 2005-এ। ব্যবসা শুরু করার সাথে বাইং হাউস দিয়ে শুরু। একটু বলবেন যে ব্যবসা বাণিজ্যের পরিবেশের জন্য নতুন সরকার, সেটি বিএনপি আসুক বা অন্য কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসুক, কি প্রত্যাশা করছেন আপনারা? আমরা যে সংখ্যাটা বলবো যে নির্বাচন নিয়ে তো সংখ্যা ছিলই, এখনও আমরা বলতেছি, অনেকেই আমাদেরকে বলে যে আসলে ভাই নির্বাচন হবে, এই কথা কিন্তু বলে সবাই। কিন্তু আমি বিশ্বাস করি 12 তারিখে একটা ভালো নির্বাচন হবে। যেটা অনাকাঙ্ক্ষিত কিছু অপ্রীতিকর ঘটনা ঘটতেছে সেটা অস্বাভাবিক না। বাংলাদেশে এতগুলা 18-19 কোটি মানুষ, এটা ঘটবেই আমাদের এরা। তারপরেও আমি আশা করি একটা ভালো নির্বাচন হবে বাংলাদেশে, উৎসবমুখর নির্বাচন হবে,
যেখানে আমার আশাবাদ হবে জাতীয়তাবাদী দল বিএনপি, বর্তমান যে আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমান, ওনার মাধ্যমে একটা ভালো সরকার আসবেন, যেই সরকার হবে ব্যবসা বান্ধব, যার শরীরে আছে জিয়া রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের রক্ত, যার শরীরে আছে বেগম খালেদা জিয়ার রক্ত, তিনি ভালো করবেন, এটাই আমাদের আশা। এবং আশা করি উনি ভালো করবেন, ব্যবসা বান্ধব সরকার হবে। আমাদের গার্মেন্টস শিল্প আপনি জানেন রুগ্ন শিল্পতে পরিণত হতে যাচ্ছে, যেটা ওই আপনার এই জুট, আমাদের যে শিল্পটা রুগ্ন হয়ে গেছে, আমরা এই গার্মেন্টস শিল্প ওখানে যাইতে দিতে পারি না। আমরা প্রাইভেট সেক্টরের উদ্যোক্তা যারা, আমরা কিন্তু একান্ত ব্যক্তিগত, কোনো গভর্নমেন্টের এখানে কোনো পার্টিসিপেশন নাই এই ব্যবসায়। ইন্ডিয়াতে গভর্নমেন্ট যে পার্টিসিপেশনটা দেয়, বাংলাদেশের গভর্নমেন্ট কোনো পার্টিসিপেশন এই আমাদের গার্মেন্টস শিল্প নাই, যেটা একমাত্র বিএনপি সরকার করছিল কিছু আমাদেরকে বিগত টার্মে। এই টার্মে আমরা বিগত সরকারগুলোতে আমরা কিন্তু দেখছি শুধু লুটপাট, ব্যবসার নামে লুটপাট, গার্মেন্টসের নামে লুটপাট হয়েছে। সেই লুটপাট যারা জেনুইন ব্যবসায়ী তারা কিন্তু এখনও আছে, দেখেন টিকে আছে। আমরা ক্ষুদ্র হইতে পারি, আমরা ছোটো হইতে, কিন্তু আমরা টিকে আছি, আমরা পড়ে যাই নাই। যারা লুট করছে তারা কিন্তু দেশে নাই, ব্যবসা নাই, তারা কিন্তু চলে গেছে দেশ থেকে। আমরা চাই আমাদের মতো যারা উদ্যোক্তা আছে, আমরা পরবর্তী গভর্নমেন্ট 12 তারিখের পরে যে গভর্নমেন্ট আসবে, তারা আমাদেরকে ব্যবসা বাণিজ্য বান্ধব একটা করে দিবেন, যেটা আমাদের গার্মেন্টস শিল্পটা, আমি গার্মেন্টস শিল্পের কথা বলবো, গার্মেন্টস শিল্পটা যাতে আমরা উন্নত করতে। এই শিল্পে আপনি জানেন 40 লাখ ওয়ার্কার কাজ করে একেবারে প্রত্যক্ষভাবে। তো এই শিল্পটাকে বাঁচাই রাখতে হবে। এই শিল্পটাকে কিন্তু ভারত, আপনারা জানেন দীর্ঘদিন ধরে আমাদের সাথে, এটা কিন্তু একটা গুপ্তচর ভিত্তিতেই তারা কিন্তু আগায় গেছে, এবং তারা ইউরোপীয় ইউনিয়ন যে অলরেডি ইউরোপ বাজারটা, ইউ মার্কেটটা, তারা কিন্তু দখলে চলে যাচ্ছে, আমাদের হাত থেকে ছুটে যাচ্ছে। সেটা হলো তারা যে জিএসপি ফ্যাসিলিটি যা পেতে যাচ্ছিল। রাজনৈতিক সরকারের কাছে তো মানুষের প্রত্যাশার জায়গা অনেক থাকবে, কিন্তু আপনি যেহেতু বিএনপি রাজনীতির সাথে জড়িত, আমরা বিগত দিনে বিএনপির যখন শাসন ক্ষমতায় ছিল নানা রকম বিতর্ক ছিল। এখন আপনাদের যে চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়েও কিন্তু নানা জনমনে নানা প্রশ্ন রয়েছে। একটু বলবেন যে তারেক রহমানের নেতৃত্বে যদি বিএনপি শাসন ক্ষমতায় আসে, এই যে নানা রকম বিতর্ক, সেগুলো হবে না, সেই প্রতিশ্রুতি কি বিএনপি রয়েছে? বিতর্ক বিষয়টা যদি আপনি বলেন, আমি বলবো এগুলো ছিল অপপ্রচার। আচ্ছা, কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্র পরিচালনা করেন, তারেক রহমান কিন্তু আমাদের বিএনপির একজন সদস্য হিসেবে রাজনীতি শুরু করেছিলেন থানা পর্যায়ে, তারপর জেলা থেকে, গাবতলী থেকে। উনি কিন্তু পর্দার আড়ালে থাকতেন এবং রাজনীতির সাথে ওনার সম্পৃক্ততা ছিল। আমরা যারা ছাত্রদল করেছি, আমরা ওনার তত্ত্বাবধানে ছাত্র রাজনীতি করেছি, এবং নির্বাচনগুলোতে উনি ব্যাপক ভূমিকা পালন করতেন, বাট পর্দার পেছনে থেকে করতেন। আর যখনই বিএনপি ভালো কাজগুলো করা শুরু করলো, এই যে 111টা যেটা আসলো, আমি তো মনে করি এটা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, এটা বিএনপির বিরুদ্ধে হয় নাই। এই সেখানেই এসে বিএনপির চরিত্র হনন করা এবং বিএনপিকে ক্ষমতাচ্যুত করার জন্য নানা কৌশল, দেশি বিদেশি চক্রান্ত, অর্থাৎ দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্যই কিন্তু এই ষড়যন্ত্রগুলো অতীতে হয়ে আসছে। আর তারই অংশ হিসেবে 111 হলো, তারই অংশ হিসেবে তারেক রহমানের উপর নির্যাতন হলো। যে নির্যাতনে আমাদের আরেক ভাই আরাফাত রহমান কোকো মারা গেল, আমাদের ইলিয়াস আলী থেকে আরম্ভ করে চৌধুরী আলম থেকে আরম্ভ করে অসংখ্য এমপি নেতা কর্মী গুম হলো। এই 17টি বছর মানুষ ভোটের জন্য যে লড়াইটি করেছে, যে সংগ্রাম একটি ভোট দেওয়ার জন্য, নতুন প্রজন্ম ভোট দিতে পারে নাই, এতগুলো নির্বাচন হয়ে গেল, ভোট কেন্দ্রে মানুষ নাই, পুলিশ দিয়ে নির্বাচন, এই যে জনগণের যে চাহিদা, জনগণের প্রত্যাশা পূরণের জন্য সুদূর থেকে তারেক রহমানই কিন্তু বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। সুতরাং প্রভাকাণ্ডা, অপবাদ যা কিছুই দেখ না কেন, সত্যিকার অর্থে জিয়া পরিবারই হচ্ছে বাংলাদেশের জনগণের প্রকৃত বন্ধু, দেশপ্রেমিক, গণতন্ত্র প্রেমিক এবং দেশের উন্নয়নের জন্য জিয়া পরিবারই একমাত্র অবদান রেখেছে এবং ভবিষ্যতে রাখবে। তারেক রহমানের অতীত কর্মকাণ্ড, সাংগঠনিক দক্ষতা, জনগণকে ঐক্যবদ্ধ করা, আমরা 5 জন মানুষ একসাথে হতে পারতাম না। আমাদেরকে পুলিশি নির্যাতন, আমাদের গুম খুন রিমান্ড এত কিছুর পরেও এই মানুষগুলাকে উনি এভাবে একত্রিত করেছেন। আমরা বনে বাস করেছি, জঙ্গলে বাস করেছি, গাছে বাস করেছি, নদীর মাঝখানে বাস করেছি। এই যে মানুষগুলা, নির্যাতিত লোকগুলা একসাথ করা, সমুদ্র ঢেউ তরঙ্গ এই তোলা, মানুষকে একত্রিত করা, এটা তারেক রহমানের ক্যারিসমেটিক নেতৃত্ব। যিনি এই কাজগুলো জনগণকে নিয়ে সংঘবদ্ধ করতে পারেন,
তিনি ঠিকই দেশের মানুষের জন্য কিছু করতে পারবেন। এবং যে 31 দফা উনি দিয়েছেন, আগামী রাষ্ট্র কীভাবে পরিচালিত হবে, দেশ কীভাবে পরিচালিত হবে, দেশের মানুষের মানুষ ভোট দিয়ে সরকার গঠন করলে দেশটা কীভাবে পরিচালনা করবেন, এই 31 দফার মাধ্যমে ফ্যামিলি কার্ড, কৃষি ব্যবস্থা এবং যুবকদের জন্য চাকুরি, বেকারদের জন্য চাকরির ব্যবস্থা এবং মেধার ভিত্তিতে চাকরি, অর্থাৎ দেশের উন্নয়নের জন্য যা যা প্রয়োজন তারেক রহমান প্রণীত 31 দফার মধ্যে রয়েই আছে। সুতরাং উনি সফল হবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি ছোট করে শেষ দিকে একেবারে 1 মিনিট একটু বলবেন কিনা শাহিন রহমান, যে এই যে আপনি বলছিলেন যে আওয়ামী লীগের সময় দেশে একটা শ্রেণী লুটপাট করেছে, ব্যবসায়ী যারা সরকারের ঘরনা ব্যবসায়ী ছিলেন তারা ফুলে ফেপে বড় হয়েছেন। বিএনপি যদি শাসন ক্ষমতা আসে, আপনারা কি আবার সেই অংশ তৈরি হবেন কিনা, যে দেশ লুটপাটে ব্যস্ত হয়ে পড়বেন কিনা? আমরা কিন্তু বিএনপি আওয়ামী লীগ সরকার আমরা ব্যবসা করছি, আমরা কিন্তু লুটপাটের সাথে জড়িত। বিএনপি সরকারের সময় আমরা ব্যবসা করছি, আমরা লুটপাটের সাথে জড়িত না। মানে আমরা যেহেতু বিএনপি মনা বা বিএনপি সরকারের সাথে আমি যেহেতু একজন কর্মী, আমরা লুটপাটের সাথে জড়িত। আমরা দেশে যে ম্যাডাম খালেদা জিয়ার আদর্শের বিশ্বাসী, আমরা এই দেশের মানুষের জন্য করব, এই দেশে করব, লুটপাট করে আমরা বাইরে করব না। আমরা শিল্প কারখানা করব এই দেশে। আমরা চাই সরকার থেকে বেনিফিট, যেটা আমরা এই সরকারও পাই নাই, যে ফ্যাসিলিটি আমরা বিগত সরকার পাই। আমরা নতুন সরকারের কাছে আসা, আমার বিশ্বাস যদি আগামী 12 তারিখ সুষ্ঠু নির্বাচন, দেশের প্রধানমন্ত্রী যদি তারেক রহমান আসেন, উনি আমাদের জন্য যে কাজটা করবেন সেটা হলো ব্যবসা বান্ধব, গার্মেন্টসের জন্য যে ক্ষতিটা হয়ে গেছে গার্মেন্টসের, সেই ক্ষতিটা পুনরুদ্ধার করতে হবে। সেখানে গার্মেন্টস প্রতিনিধিকে নিতে হবে। এই গভর্নমেন্ট দেখবেন, এই যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো ব্যবসায়ীকে কোনো কনফারেন্সে, ইন্টারন্যাশনাল কনফারেন্সগুলোতে, ফাইন্যান্সিয়াল কনফারেন্সগুলোতে, এগুলোতে কোনো এই ব্যবসায়ী কোনো বা গার্মেন্টসের কোনো লোকজন কিন্তু নেয় নাই। তারা তাদের যে লোকজন এসে কিন্তু বাচ্চা কাচ্চারা, যেমন এনসিপি, এদেরকে নিয়ে কী হয়েছে, কিন্তু ব্যবসা নিয়ে কোনো কথা বলা হয় নাই। অনুষ্ঠানের সময় একেবারে শেষ, আমরা নিশ্চয় আরেকবার আলাপ করব, কিন্তু আজকে শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, বলা না বলা অনুষ্ঠান আজকে এখানেই শেষ করতে হচ্ছে। অতিথিরা যেটি বললেন যে আগামী 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, তাই এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং নির্বাচিত সরকার দেশে সুশাসন ফেরাতে কাজ করবেন বলে তারা প্রত্যাশা করেন এবং আমরাও প্রত্যাশা করি। এখানেই শেষ করছি। সবাই নিরাপদে থাকবেন, সুস্থ থাকবেন।